হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা এর আগের ক্লাসে ক্লাস 12 এর প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করেছিলাম এবং ওই ক্লাসে আমরা বলেছিলাম যে আজকে আমরা বা পরবর্তী ক্লাসে আমরা ভৌমজল নিয়ে আলোচনা করব। আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে ভৌমজল। আচ্ছা, যে ভৌমজল বিষয়টা কি বা ভৌমজল বলতে আমরা কি বুঝি? মাটির তলায় অর্থাৎ ভূমির অভ্যন্তরে যাবতীয় যে জল আছে সেই সমস্ত জলকে কিন্তু আমরা বলতে পারি ভৌমজল। আর এই ভৌমজলের ইংরেজি কথা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার। এই ভৌমজল কিভাবে সৃষ্টি হয়ে থাকে? বৃষ্টির জল, তুষারপাতের ফলে যে পরবর্তীতে গলে গিয়ে সেটা জলে পরিণত হচ্ছে, সেই জল যখন মাটির ছিদ্র দিয়ে মাটির সছিদ্রতার মাধ্যমে সেটি ভূগর্ভে প্রবেশ করছে এবং প্রবেশ করে সেখানে একটি জল ভাণ্ডার করে তুলছে, সেটিকে কিন্তু আমরা বলতে পারবো কি ভৌমজল। এই যে ভৌমজল, এটি যেহেতু ভূপৃষ্ঠের ঠিক নিচে অবস্থান করে তার জন্য একে আমরা বলে থাকবো উপপৃষ্ঠীয় জল অর্থাৎ সাব সারফেস জল বলতে পারি আমরা আর কি। এই যে ভৌমজল, এই ভৌমজলের একাধিক গুরুত্ব আছে। ভৌমজলে আমাদের মানব জাতির উপর অসীম গুরুত্ব। সেই গুরুত্বগুলো কি কি? এক নাম্বার বিষয় হচ্ছে মানব জাতি এই ভৌমজলকে পানীয় জল হিসাবে ব্যবহার করে। মানে বেশিরভাগ মানুষ বা ম্যাক্সিমাম জায়গাতেই ভূগর্ভস্থ জলকে পাম্পের সাহায্যে তুলে সেটাকে আমরা পানীয় জল হিসাবে ইউজ করতে পারি বা ইউজ করে থাকি। দ্বিতীয়ত হচ্ছে কৃষি ক্ষেত্রে ব্যবহার। আমাদের ভারতবর্ষ তো বটেই, পৃথিবীর বিভিন্ন দেশে কৃষিক্ষেত্রে ভৌমজলকে ইউজ করে থাকে। কিভাবে ইউজ করে থাকে? আমাদের এই বর্ষাকালে যে বৃষ্টিপাত হলো, বৃষ্টির জলে যে চাষাবাদ হলো, ঠিক আছে, তারপরে শীতকাল বা তারও পরে গ্রীষ্মকালে যখন জলের অভাব থাকে, সেই জলের ঘাটতি মেটানোর জন্য পাম্পের সাহায্যে মাটির অভ্যন্তর থেকে জলকে তুলে আমরা কৃষিক্ষেত্রে ব্যবহার করতে পারি চাষাবাদের জন্য। তৃতীয়ত বিষয়টা হলো বসতি স্থাপন। এই যে ভৌমজল, এই ভৌমজল কখনো কোথাও আমাদের প্রস্রবণ আকারে অবস্থান করে। মানে প্রস্রবণ মানে মাটির জলটা যখন অটোমেটিক ভাবে যখন ওঠে আর কি, তার মানে প্রস্রবণ বলে থাকে। সেই প্রস্রবণ সৃষ্টি হলে সেখানে একটা জলের উৎস তৈরি হয়। এরকম অনেক জায়গা আছে যে সেখানে কোনো জলের উৎস ছিল না, কিন্তু প্রস্রবণ থাকার ফলে মানুষ সেই জলের টানে সেই জায়গাতে একটা স্থায়ী বসতি স্থাপন করেছে। চতুর্থত বলতে পারি আমরা বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি হয় ভৌমজলের ফলে। বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি, বিভিন্ন ভূমিরূপ কিভাবে সৃষ্টি হচ্ছে? বিভিন্ন ভূমিরূপ মানে জলের সাথে দ্রবণীয় এমন সমস্ত খনিজ যদি ভূপৃষ্ঠের কোনো স্থানে অবস্থান থাকে বা ভূপৃষ্ঠের উপরিস্তরে যদি কখনো কোনো এই ধরনের খনিজ যদি অবস্থিত হয়, তাহলে সেই ভৌমজলের কার্যের মাধ্যমে নানা ধরনের কিন্তু ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে একাধিক কিন্তু ভূমিরূপ সৃষ্টি করে থাকে। যেমন আমরা বলতে পারি এই বিভিন্ন ধরনের ভূমিরূপ মানে কাস্ট অঞ্চলে দেখা যায়, অর্থাৎ চুনাপাথর যুক্ত অঞ্চলে এরকম কিন্তু দেখা যায় আর কি। তো স্বাভাবিকভাবে ভৌমজলের গুরুত্ব আমাদের মানব জীবনে কিন্তু অসীম। এই যে ভৌমজল চ্যাপ্টারটা পড়ছি, ভৌমজলের আমরা ধারণা সম্পর্কে পেয়েছি, ভৌমজল কাকে বলে, ভৌমজলের গুরুত্ব সেটি সম্পর্কে জেনেছি। এবারে জানবো আমরা ভৌমজলের উৎস। ভৌমজল কি কি ভাবে আমাদের থাকে আর কি। ভৌমজলের উৎসগুলো কি কি? ভৌমজলের উৎস বা সোর্স একাধিক আছে। এক নম্বর হচ্ছে আবহিক জল। আমি যেটা শুরুতেই বলেছিলাম, বৃষ্টির জল বা তুষার গলা জল। এই বৃষ্টির জল বা তুষার গলার জল যখন আমাদের পৃথিবী পৃষ্ঠে পড়ে ধীরে ধীরে চুইয়ে মাটির তলাতে গিয়ে সঞ্চিত হবে, তাকেই তখন কিন্তু আমরা আবহিক জল বলবো। এর ইংরেজি কথা হচ্ছে মিটিওরিক ওয়াটার। মিটিওরিক ওয়াটার বলবো। দু নম্বর আমরা বলবো সহজাত জল। সহজাত জল বলতে কি বুঝবো? নদী বা সমুদ্রে স্তরে স্তরে পাললিক শিলা সৃষ্টি হওয়ার সময় দুটি
স্তর গঠনের মধ্যবর্তী বা ফাঁক থাকলে বা সৃষ্টির সময় যদি জল এখানে সঞ্চিত থেকে থাকে এবং সেই সঞ্চিত জলকেই বা পাললিক শিলার মধ্যস্থিত জলকেই আমরা বলবো সহজাত জল। এই সহজাত জলের অপর নাম হচ্ছে বা ইংরেজি নাম হচ্ছে কনেট জল বা কনেট ওয়াটার। তৃতীয়ত বলতে পারি আমরা উৎসন্দ জল। এই উৎসন্দ জল কি? আমাদের ভৌম জল বা আমাদের ভূপৃষ্ঠের জল কোনো এক সময় কোনো ফাটল দিয়ে যখন মাটির অভ্যন্তরে প্রবেশ করে এবং অভ্যন্তরে প্রবেশ করার পরবর্তীতে সেখানে যদি লাভা বা সেখানে যদি ম্যাগমার অবস্থান থাকে ভূ অভ্যন্তরে সেই স্থানেতে, সেই ম্যাগমার উপস্থিতির কারণে যখন অগ্নুদ্গম হয়, সেই অগ্নুদ্গমের মানে লাভা উৎপীড়নের সঙ্গে সঙ্গে সেখান থেকে কিন্তু ভৌম জলও কিন্তু বেরিয়ে আসে। তো সেই জলকে আমরা বলবো যে উৎসন্ত জল বা ম্যাগমেটিক জল বলবো বা ম্যাগমেটিক ওয়াটার বলবো। চতুর্থত বলবো আমরা যেটাকে সমুদ্র জল। এই সমুদ্র জল মানে আমাদের যে সমুদ্র উপকূল আছে সেই উপকূলের যে শিলাস্তর, সেই শিলাস্তরের ফাটল বা কোনো ছিদ্র থাকলে সেখান দিয়ে যদি জল ভূ অভ্যন্তরে পৌঁছায় সেইটিকে আমরা বলবো সি ওয়াটার বা সমুদ্র জল। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ভৌম জল এই চারটি পদ্ধতিতে বা তার চারটি উৎসের মাধ্যমে ভৌম জল কিন্তু ভান্ডার কিন্তু বৃদ্ধি করে থাকে বা সুবৃদ্ধি করে থাকে আর কি। তো তোমরা ভৌম জলের উৎস সম্পর্কে জানতে পারলে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বা কি কি ভাবে ভৌম জল গঠন করে সেটা তোমরা একটা ধারণা পেয়েছো। এবারে এই যে ভৌম জলের মাধ্যমে আমাদের যে একটা সম্পূর্ণ যে একটি জলচক্র সেটা যে একটা কমপ্লিট হচ্ছে সেটাকে আমরা বলবো গ্রাউন্ড ওয়াটার সাইকেল। গ্রাউন্ড ওয়াটার সাইকেলটা কি? গ্রাউন্ড ওয়াটার সাইকেল বা ভৌম জল চক্র সেটি কি? এই যে আমাদের গ্রীষ্মকালে তীব্র সূর্য কিরণের ফলে সমুদ্র সহ নদী সহ খাল বিল একাধিক জায়গায় সূর্যের তীব্র কিরণের ফলে এখান থেকে জলকে বাষ্পীভবন করে বিভিন্ন অ্যারোসল মাধ্যমে সেই জলকে জলীয় বাষ্প আকারে উপরে উঠে নেয়। সেই জলীয় বাষ্প সমৃদ্ধ হয়ে বা একত্রীকরণ হয়ে সেটি মেঘে পরিণত হয়। আর এইভাবে মেঘ থেকে ক্রমশ সেটি বৃষ্টি, এই বৃষ্টির ফলে আমাদের কিন্তু বিভিন্ন স্থানে আমাদের জলে ভান্ডার গড়ে ওঠে। সেই জল আবার পুনরায় কিন্তু মেঘ হয়ে আবার বৃষ্টি রূপে এইভাবে বিভিন্ন স্থানে কিন্তু ছড়িয়ে থাকে। আমাদের শিলামণ্ডল, আমাদের বায়ুমণ্ডল বিভিন্ন স্থানে বিভিন্ন রূপে কিন্তু জলের যে চরিত্র সেটা কিন্তু বিভিন্ন হতে পারে আর কি। যেমন সেটি কখনো বায়ু আকারে থাকে, সেটি কখনো আবার কঠিন আকারে থাকে, সেটি কখনো আবার তরল আকারও থেকে থাকে আর কি। তাহলে ভৌমজল চক্র বা আমাদের ভৌমজল চক্র না সরি জলচক্র বলতে এই জিনিসটাকে আমরা বুঝবো আর কি। এই যে ভৌমজল নিয়ে এত কথা হচ্ছে, ভৌমজলের নিয়ন্ত্রক কি, মানে কার দ্বারা ভৌমজল গঠন হবে? ভৌমজল তো এমনি হবে না, নিশ্চয়ই কিছু ফ্যাক্টরস আছে। সেই ফ্যাক্টরস গুলো কি কি? প্রথম হচ্ছে অধঃক্ষেপণ। এই অধঃক্ষেপণ স্থায়িত্ব ও পরিমাণ। অধঃক্ষেপণ স্থায়িত্ব বলতে বৃষ্টিপাত কতটা হচ্ছে, সেই বৃষ্টিপাত যতটা হবে তার উপর নির্ভর করে ভৌমজলের ভান্ডার গড়ে উঠবে। অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এবং বৃষ্টিপাতে নয় এবং বৃষ্টিপাত কতক্ষণ ধরে হচ্ছে সেটিও গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় বৃষ্টিপাতের খুব মানে ধরন খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে না প্রচন্ড ধীরে ধীরে মানে খুব ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ গুড়ি গুড়ি বৃষ্টি। যদি গুড়ি গুড়ি বৃষ্টি হয় সেই বৃষ্টির কিন্তু এফেক্ট কিন্তু অনেক বেশি ভৌমজল সৃষ্টির ক্ষেত্রে, কারণ সেই জলটা কখনোই পৃষ্ঠ প্রবাহ হয়ে চলে যায় না। কিন্তু যদি বৃষ্টির পরিমাণ বেশি হয় তা বেশিরভাগ জলটাই কিন্তু পৃষ্ঠ প্রবাহ হয়ে আমাদের সমুদ্রে চলে যায় বা নদীর মাধ্যমে সেগুলো চলে যায় আর কি। ফলে আমাদের বৃষ্টিপাত বা আমাদের বরফপাত বা আমাদের তুষারপাত যেগুলো যাই হোক না কেন তার পরিমাণ ও স্থায়িত্বের উপর নির্ভর করে আমাদের এই ভৌমজল সৃষ্টি হয়ে থাকে। দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে মাটির প্রবেশতা
প্রবেশ্যতা ও সছিদ্রতা। মৃত্তিকা কণার মাধ্যমে, মৃত্তিকার মাধ্যমে যখন জল বা বাতাস প্রবেশ করতে পারে তাকে বলবো মৃত্তিকার প্রবেশ্যতা। আর মৃত্তিকার মধ্যস্থিত বিভিন্ন খনিজের যে ফাঁক থাকে, টোটাল মৃত্তিকার সঙ্গে যে অনুপাত তৈরি হয় তাকে আমরা বলবো সছিদ্রতা। মৃত্তিকার মধ্যে যদি প্রবেশ্যতা ও সছিদ্রতা বেশি পরিমাণে হয় তাহলে ভৌমজল খুব সহজেই সেটা চুইয়ে গিয়ে ভূঅভ্যন্তরে সঞ্চিত হয়ে ভৌমজল গঠন করবে। যেমন আমরা বলতে পারি যে বেলে মাটি, বেলে মাটিতে কিন্তু ভৌমজল সবসময় বেশি, কারণ ভৌমজল বেলে মাটির মধ্যে প্রবেশ্যতা সছিদ্রতা অন্যান্য মৃত্তিকার তুলনায় কিন্তু অনেক বেশি থাকে আর কি। সেহেতু আমাদের বেলে মাটিযুক্ত অঞ্চলে বা বালি মাটিযুক্ত অঞ্চলে আমাদের ভৌমজল ভাণ্ডার অনেক মজবুত হয়ে থাকে, অনেক ভালো হয়ে থাকে তুলনামূলকভাবে। তৃতীয়ত বলতে পারি ভূমি ঢাল। ভূমি ঢাল কি? ভূমি কি স্লোপ, মানে বৃষ্টিপাতের ফলে জলটা কতটা জোরে বেরিয়ে যাচ্ছে। যদি খুব ঢাল বেশি থাকে সেই জলটা পুরোটাই তো বেরিয়ে যাবে আউটলেট হয়ে। যদি ঢাল কম থাকে সেটা থিতিয়ে থিতিয়ে চুইয়ে চুইয়ে নিচে অর্থাৎ ভৌমজল ভাণ্ডার করে তুলতে সাহায্য করবে। অর্থাৎ ভূমির ঢাল কিন্তু এই নিয়ন্ত্রকের কিন্তু একটি গুরুত্বপূর্ণ উপাদান। এবারে চতুর্থ হচ্ছে অপ্রবেশ্য শিলার উপস্থিতি। অর্থাৎ আমরা যেটা বলতে চাইছি যে প্রবেশ্য শিলা মানে বুঝতে পেরেছি না, প্রবেশ্যতা বলতে পারি যার মাধ্যমে জলটা নিচে পৌঁছায় সেটাকে শিলার প্রবেশ্যতা বলে। শিলার অপ্রবেশ্যতা আছে সেই জলটাকে যখন আটকে দেয় আর নিচ দিয়ে যেতে দেয় না, মানে সে কিন্তু কখনোই আর ড্রেনেজ হতে দেয় না, মানে সেই জলটা সেখানে সে ধারণ করতে পারে, মানে ধরে রাখতে পারে জলটা। অর্থাৎ প্রবেশ্য শিলার স্তরের নিচে যদি না অপ্রবেশ্য শিলাস্তর থাকে তাহলে ভৌমজল কখনোই কিন্তু গঠিত হবে না। তাই জন্য সবসময় প্রবেশ্য শিলার নিচে যদি অপ্রবেশ্য শিলাস্তরের উপস্থিতি থাকে তাহলেই কিন্তু ভৌমজলের ভাণ্ডার দৃঢ় হবে বা মজবুত হবে আর কি, বা খুব ভালোভাবে ভৌমজলটা গঠন করতে বা ধরে রাখতে পারবে আর কি। তো এই বিষয়গুলো ভৌমজল সম্পর্কে নিয়ন্ত্রণগুলো আমরা মোটামুটি ভাবে একটু জেনে নিলাম। এবারে এই যে ভৌমজলের যে ধরন, এটা সবসময় তো এক থাকে না। ভৌমজলকে আমরা তার আমাদের প্রকৃতি অনুযায়ী দুভাগে বলতে পারি। ধরা যাক একটা ভূপৃষ্ঠ, এইখানে অপ্রবেশ্য শিলাস্তর, এর নিচের জল যেতে পারে না। সারা বছর এই পর্যন্ত আমরা সারা বছর জল থাকে এই জায়গাটাতে, আর এই জায়গাটাতে এর পর থেকে মোটামুটি জল বর্ষাকালে থাকে আবার থাকে না। এই যে এই জায়গাতে যেহেতু সারা বছর জল থাকছে এই জায়গাটাতে, এটাকে আমরা বলবো স্থায়ী সম্পৃক্ত অঞ্চল। স্থায়ী সম্পৃক্ত মানে সারা বছর জল আছে স্থায়ী ভাবে, কখনো এই জলের যে তল কখনো নিচে নামে না, এটাকে স্থায়ী সম্পৃক্ত জল বা এর অপর নাম বলবো আমরা ফ্রিয়েটিক স্তর। ফ্রিয়েটিক স্তর। আর এর উপরের স্তরে বর্ষাকাল বা মানে যেরকম আর্দ্র ঋতু থাকে তখন এই জলস্তরটা তুলনামূলকভাবে কখনো উঠে যায়, আবার অন্য ঋতুতে অর্থাৎ শুষ্ক ঋতুতে বা শীত ঋতুতে আবার কিন্তু এই ভৌমজলের স্তরটা আবার নিচে নেমে আসে। তাই জন্য এই স্তরটিকে আমরা কি বলবো, আমরা এই স্তরটিকে বলবো অস্থায়ী স্তর। অস্থায়ী স্তর কারণ এই জন্যই এখানে সারা বছর জল কখনোই সে ধরে রাখতে পারে না। তো এই যে অস্থায়ী স্তর ধরে রাখতে পারে না এই স্তরটিকে আমরা বলবো ভাদস স্তর। তো আমাদের এটি হচ্ছে ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ নিচে এইভাবে চুঁয়ে চুঁয়ে জল নামছে আর কি। তো এটা আর্দ্র ঋতু এবং শুষ্ক ঋতুতে পরিষ্কারভাবে বোঝা যায় যে কোন ঋতুটা আমাদের স্থায়ী সম্পৃক্ত অঞ্চল বা স্থায়ী সম্পৃক্ত স্তর অঞ্চল বলবো না, এটাকে আমরা স্তর বলবো এটাকে আমরা। তো এইভাবে আমরা বলতে পারি। আর এই যে সারা বছর জল থাকছে এটাকে আমরা বলবো মানে স্থায়ী সম্পৃক্ত মানে অবিরাম থাকে এই জলটা আর কি, আর এই নামটা আমরা অবিরাম বলবো আর কি। আর এই স্তরটাকে আমরা বলবো সবিরাম, অর্থাৎ বিরাম নিয়ে কিন্তু সেই স্তরটাকে গঠন করছে, বা ভাদো স্তরটাকে আমরা সবিরাম স্তর বলবো আর কি। এই যে ভাদো স্তর, এই ভাদো স্তরেরও কিন্তু তিনটে অংশ আছে। ভাদো স্তর কিভাবে ভাদো স্তরের তিনটি অংশ আছে? উপরের অংশটা যেটাকে আছে সেটাকে আমরা বলি মৃত্তিকা জলস্তর, অর্থাৎ
উদ্ভিদের মূল বা শিকড় যতটা অঞ্চল পর্যন্ত যেতে পারে সেইটিকে আমরা বলবো, মানে এটা অস্থায়ী স্তরে কিন্তু অবশ্যই, সেটি বলবো আমরা মৃত্তিকা জলস্তর। আর এই মৃত্তিকা জলস্তরের পরবর্তী স্তরটাকে আমরা বলবো মৃত্তিকা বায়ু স্তর। মানে এই জলস্তরের ঠিক নিচেই বায়ু এবং শিলাকণা বা আমাদের মৃত্তিকা থাকায় সেটিকে আমরা বলবো মৃত্তিকা বায়ু স্তর। আর এই মৃত্তিকা বায়ু স্তরের নিচের অংশটিকে বলবো কৈশিক স্তর। এটি একেবারে স্থায়ী সম্পৃক্ত স্তরের ঠিক উপরের অংশটাকে আমরা বলবো কৈশিক স্তর। অর্থাৎ আমাদের এই যে স্তরে যে ছোট 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 মৃত্তিকা কণাগুলো আছে, এটা পারস্পরিক নল তৈরি করেছে, এইভাবে নল তৈরি করেছে। এইভাবে নল তৈরি করার ফলে যখন পৃষ্ঠস্থান বেশি থাকে বা জলের যখন পৃষ্ঠস্থান খুব চাপ থাকে বা বেশি হয়, তখন এই কৈশিক নলের দ্বারা সূক্ষ্ম সূক্ষ্ম যে মৃত্তিকার কণাগুলোর মধ্যে যে সরু নল তৈরি হয়, সেই নলের মাধ্যমে জলটা কিন্তু উপরের দিকে উঠতে থাকে। তো সেই স্তরটিকে আমরা বলবো কৈশিক স্তর বলবো আর কি। তাহলে আজকে ভৌমজল সম্পর্কে আমরা অনেক বিষয় জানতে পারলাম। ভৌমজল বলতে কি বুঝি, ভৌমজল কাকে বলে, ভৌমজলের গুরুত্ব, ভৌমজলের উৎস, ভৌমজল কিভাবে গঠন হয় বা তার নিয়ন্ত্রণগুলো কি কি, এবং তার যে দুটো সম্পৃক্ত স্তর বা আমাদের অস্থায়ী সম্পৃক্ত স্তর, সেগুলো সম্পর্কে আলোচনা করলাম। আগামী দিনে আমরা এখানে আরো পরবর্তী চ্যাপ্টার আমরা আলোচনা করব, প্রস্রবণ কি, অ্যাকুইফার কি, সেগুলো আলোচনা করব। তো এইগুলো বিষয়ের সম্পর্কে তোমরা ভালো করে বাড়িতে পড়াশোনা করবে, প্র্যাকটিস করবে। কোনো যদি বিষয় থাকে তাও কোশ্চেন থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে। তবে এই যে চ্যাপ্টারগুলো আমরা আলোচনা করলাম, এখানে কিন্তু যে কটা আমি টপিক আলোচনা করলাম সেগুলো প্রত্যেকটা কিন্তু 2 অথবা 3 আমাদের পরীক্ষা আসতে পারে ক্লাস 12-এ। তোমরা তার জন্য প্রিপারেশন নাও। আর যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর পরবর্তী ক্লাসের বিষয় সম্পর্কে একটু তোমরা আগে থেকে একটু জাস্ট দেখে রেখে দেবে, তাহলে আমার তোমাদের সঙ্গে আরো ইন্টারঅ্যাক্ট করতে বা তোমাদের পড়াটা বুঝতে কিন্তু আরো ভালো লাগবে। অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।